প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ, আমরা এখন দেখব ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার জেনারেল পদের প্রিলিমিনারি গণিত প্রশ্নের সমাধান। আমাদের প্রথম 44 নম্বর প্রশ্ন। এখানে ছিল হচ্ছে 1 একর সমান কত বর্গ গজ। তো আমাদের হচ্ছে 1 একর সমান হচ্ছে 48,400 বর্গ গজ। আমাদের 1 একর সমান হচ্ছে 48,400 বর্গ গজ। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 45 বলা আছে চিনির মূল্য শতকরা 25 টাকা বেড়ে গেলে চিনির ব্যবহার শতকরা কি পরিমাণ কমালে খরচের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, চিনির ব্যবহার আমাদের বাড়ছে হচ্ছে শতকরা 25 টাকা। শতকরা 25 টাকা মানে হচ্ছে 25%। তাহলে আমাদের 100 টাকায় বাড়ছে কত টাকা? 25 টাকা। আমরা ধরে নেই চিনির আমাদের মূল্য ছিল হচ্ছে 100 টাকা, আমাদের বাড়ছে হচ্ছে 25%। তাহলে 125 ডিভাইড বাই হচ্ছে 100 সমান হচ্ছে 125 টাকা। চিনি আগে যদি মূল্য থাকে 100 টাকা, এখন হয়ে গেছে 125 টাকা। তাহলে এই 125 টাকার মধ্যে আমাদের ব্যবহার কমাইতে হবে 25 টাকা। 1 টাকার মধ্যে ব্যবহার কমাইতে হবে কত? আর হচ্ছে 100 টাকার মধ্যে ব্যবহার কমাইতে হবে কত? মানে বলছে আমাদের শতকরা কত ব্যবহার কমালে। তাহলে 4 25 100, 5 25 125, 5 5 25, 4 5 হচ্ছে 20%। আমাদের চিনির ব্যবহার শতকরা 20% কমালে এর ব্যয়ের কোনো পরিবর্তন হবে না। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 46 নম্বর প্রশ্ন। 46 নম্বর প্রশ্নে বলা আছে একটি আয়তক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 4 মিটার বেশি। প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার বেশি। তাহলে আমরা প্রস্থটা একটু ধরে নেই। প্রস্থ ধরি x, আর তাহলে আমাদের দৈর্ঘ্য কত হবে? x প্লাস 4। প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার বেশি। ওকে, x প্লাস 4 হইল। এখন এর ক্ষেত্রফল দেওয়া আছে 1920। তাহলে আমরা জানি ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে x ইন্টু x প্লাস 4 সমান ক্ষেত্রফল হচ্ছে আমাদের 192। ওকে, তো হচ্ছে এটাকে আমরা এখন একটু গুণন করি। গুণন করলে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 4x মাইনাস দিলাম 192, ওই পাশে শূন্য। এখন হচ্ছে 192 কে আমরা মিডল টার্ম ব্রেক করব। মিডল টার্ম ব্রেক করলে আমাদের হচ্ছে 16 এবং 12 হবে। এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 16x মাইনাস হচ্ছে 12x মাইনাস হচ্ছে 192 ইকুয়াল হচ্ছে 0। এখান থেকে আমরা x কমন নিব, থাকবে x প্লাস 16 মাইনাস 12 কমন নিব, থাকবে x প্লাস 16 ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমাদের x প্লাস 16 ইন্টু হচ্ছে x মাইনাস 12 ইকুয়াল হচ্ছে 0। সুতরাং আমাদের এখানে x সমান হবে 12। এটা হচ্ছে গ্রহণযোগ্য না। আপনারা চাইলে এখানে লিখে দিবেন যে x সমান হচ্ছে মাইনাস 16 গ্রহণযোগ্য না বা গ্রহণযোগ্য নয়। ওকে, তো আমাদের x এর মান পেলাম কত হচ্ছে আমরা? 12। ওকে, তো আমাদের প্রস্থ হচ্ছে 12 মিটার। তাহলে দৈর্ঘ্য কত? 12 যোগ 4, 12 আর 4 হচ্ছে 16। আমাদের দৈর্ঘ্য হচ্ছে 16 এবং প্রস্থ হচ্ছে 12। আমাদের প্রশ্নে জানতে চাওয়া হয়েছে পরিসীমা কত। তো পরিসীমার সূত্র হচ্ছে আমাদের 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 16 যোগ হচ্ছে 12। তাহলে 6 আর 2 8, 2 গুণন 2, 8 দুগুণে 16, 6 হাতে 1, 2 দুগুণে 4 একে 5। তো হচ্ছে আমাদের এখানে পরিসীমা হচ্ছে 56 মিটার। এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 47 বলা আছে 2টি শাড়ি ও 4টি শার্টের মূল্য 1600 টাকা। সমপরিমাণ টাকা দিয়ে কোনো ব্যক্তি একটি শাড়ি ও 6টি শার্ট ক্রয় করতে পারে। আচ্ছা, আপনারা প্রথমে খেয়াল করেন, শাড়ি হচ্ছে 2টা, এই 2টা হচ্ছে শাড়ি প্লাস হচ্ছে 4টি হচ্ছে শার্ট। এর দাম কত? 1600 টাকা। ওকে, এখন আপনি যদি একটা শাড়ি কিনেন আর যদি 6টি শার্ট কিনেন তাহলে এটার দামও সেম। মানে বলা আছে সমপরিমাণ টাকা দ্বারা, সমপরিমাণ টাকা দ্বারা আপনি এটা ক্রয় করতে পারবেন। ওকে, তো এখানে ট্রিক্সটা আপনারা একটু খেয়াল করেন। এখানে ছিল 2টা শাড়ি আর 4টা হচ্ছে শার্ট। এখন শাড়ি কমে গিয়ে একটা হয়ে গেছে, আর শার্ট হচ্ছে 4টা থেকে 6টা হয়ে গেছে। তাহলে এখান থেকে একটা ডিফারেন্স বোঝা যায় না যে একটা শাড়ি সমান 2টা শার্ট। একটা শাড়ি কমছে, 2টা শার্ট বাড়ছে। তার মানে কি আমরা একটা শাড়ি সমান হচ্ছে 2টি শার্ট, এটা হচ্ছে আমরা ইমাজিন করতে পারি। ওকে, তো আমাদের প্রশ্নের শেষ অংশ বলা আছে যদি কোনো ব্যক্তি 12টি শার্ট কিনতে চায় তবে তাকে কত টাকা ব্যয় করতে হবে। তো আমরা এখন দেখি যে এই 1600 টাকায় আমরা কয়টা শার্ট পাই। তো 2টা শাড়ি, তো 2টা শাড়ি মানে কি? 2টা শাড়ি হচ্ছে 2 গুণন 2, 4টি শার্ট। তাহলে আমাদের শার্ট হচ্ছে এখানে 4টা আর এখানে 4টা, 8টা।
তাহলে 8টা শার্ট হচ্ছে আমরা পাই 1600 টাকায়। ওকে, তাহলে 8টি শার্টের মূল্য হচ্ছে 1600 টাকা। একটা শার্টের মূল্য কত? আর হচ্ছে 16টি শার্টের মূল্য কত? এখানে 16 দিয়ে গুণ করব। ওকে, তো যদি আমরা এখানে কাটাকাটি করি, 8 দুগুণী 16, সরি এখানে 16টা না, আমাদের শার্ট হচ্ছে 12টা কিনতে বলছে। 12টি শার্টের মূল্য কত? তাহলে 12 দুগুণী 2400। তাহলে 12টি শার্টের মূল্য হচ্ছে আমাদের 2400 টাকা। আমাদের পরবর্তী প্রশ্ন 48 নম্বর প্রশ্ন। 48-এ বলা আছে 220 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতি ঘন্টায় 59 কিলোমিটার। ট্রেনটির বিপরীত দিক থেকে ঘন্টায় 7 কিলোমিটার গতিতে আসা এক ব্যক্তিকে অতিক্রম করতে উহার কত সময় লাগবে? ওকে, তো হচ্ছে আমাদের ট্রেনের দৈর্ঘ্য কত? ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 220 মিটার। আর ট্রেনের স্পিড হচ্ছে, ট্রেন স্পিড হচ্ছে আমাদের 59 কিলোমিটার পার আওয়ার। সরি আমি এটা ইংরেজিতে লিখে ফেলছি, আপনারা একটু বাংলায় কনভার্ট করে নিন। আর হচ্ছে বিপরীত দিক থেকে আমাদের যে একজন ব্যক্তি আসে সেই ব্যক্তির গতিবেগ হচ্ছে ঘন্টায় 7 কিলোমিটার। তাহলে আমরা এখানে লিখতে পারি ম্যানস স্পিড হচ্ছে 7 কিলোমিটার পার আওয়ার। ওকে, তো এখন হচ্ছে আমাদের রিলেটিভ স্পিডটা কত হবে? রিলেটিভ স্পিড মানে হচ্ছে ট্রেনটা এদিকে যাচ্ছে আর ব্যক্তিটা এদিকে আসতেছে, তাহলে গতি দুইটা হচ্ছে যোগ হবে আমাদের, 7 9 প্লাস হচ্ছে 7 কিলোমিটার পার আওয়ার। 9 7 16, 6 হাতে হচ্ছে 1, 66 কিলোমিটার পার আওয়ার। এখন এই 66 কিলোমিটারকে আমাদের মিটার পার সেকেন্ড বানাইতে হবে। তাহলে আমরা 5/18 দ্বারা গুণ করলে হয়ে যাচ্ছে। আমরা যদি 5/18 দ্বারা গুণ করি, 6 দ্বারা কাটাকাটি করলে 6 11 66, 3 6 18, তাহলে আমাদের উপরে হচ্ছে 55/3 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে এখন আমাদের রিলেটিভ স্পিড। ওকে, তো ট্রেনটা হচ্ছে 55/3 মিটার যায় 1 সেকেন্ডে। তো এখন বলা আছে যে তারা পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে, আমাদের সময় জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা দেখি 55/3 মিটার যায় হচ্ছে 1 সেকেন্ডে। 1 মিটার যাবে কত সেকেন্ডে? এটা তাহলে উল্টে যাবে, উপরে চলে যাবে 3, তাহলে 3 গুণন 1 ডিভাইড বাই হচ্ছে 55 সেকেন্ড। আর হচ্ছে আমাদের ট্রেনের দৈর্ঘ্য কত? 220 মিটার। 220 মিটার যাবে কতক্ষণে? 3 গুণন 1 হচ্ছে 220 ডিভাইড বাই হচ্ছে 55। আমরা 55 দ্বারা ভাগ করব। এখানে যদি আমরা কাটাকাটি করি, তাহলে আমরা কাটাকাটি করলে হচ্ছে আমাদের কত আসে? 11 দ্বারা যদি কাটাকাটি করি, 5 11 55, 11 দুগুণে 22, 20, 4 5 20, 3 4 হচ্ছে আমাদের 12 সেকেন্ড। তো হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে 12 সেকেন্ড। উহা কত সময় লাগবে? বলা আছে কি এক ব্যক্তিকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? তো ওই ব্যক্তিকে অতিক্রম করতে ট্রেনটির 12 সেকেন্ড সময় লাগবে। এখানে একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন যে ট্রেনের গতিটা দেওয়া আছে কিলোমিটার পার আওয়ারে, কিলোমিটার পার আওয়ারে। আর আমাদের ট্রেনের দৈর্ঘ্যটা দেওয়া আছে কি? ট্রেনের দৈর্ঘ্যটা দেওয়া আছে কিন্তু মিটারে। এজন্য হচ্ছে আমাদের এটাকে, এই স্পিডটাকে কিলোমিটার পার আওয়ার থেকে আমাদের মিটার পার সেকেন্ডে তৈরি করতে হয়েছে। ওকে, আপনারা 5/18 দ্বারা গুণ করলেই এই ট্রেনের গতির যত অঙ্ক আছে আপনারা দেখবেন যে সব অঙ্কেই, একেবারে সব অঙ্কেই মিটার পার সেকেন্ডে তৈরি করতে হয়। এক্ষেত্রে আপনারা 5/18 দ্বারা গুণ করলেই মিটার পার সেকেন্ড পেয়ে যাবেন, কোনো সমস্যা হবে না। তো আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 49। 49 নম্বর প্রশ্ন বলা আছে বার্ষিক পরীক্ষায় একটি শ্রেণীর 80% শিক্ষার্থী ইংরেজিতে পাশ করে, 85% শিক্ষার্থী গণিতে পাশ করে, 75% শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে। যদি মোট 40 জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে তাহলে ওই শ্রেণীর মোট শিক্ষার্থীর সংখ্যা কত? এক্ষেত্রে আমরা একটু ভেন ডায়াগ্রাম করে নিব। এটা হচ্ছে আমরা মনে করি ইংরেজি, আর এটা হচ্ছে আমাদের ম্যাথ, তাই তো, গণিত। হ্যাঁ, এটা দিলাম হচ্ছে গণিত, এটা হচ্ছে ইংরেজি, এটা হচ্ছে ম্যাথ। তো বলা আছে ইংরেজিতে পাশ করছে 80% শিক্ষার্থী এবং উভয় বিষয়ে পাশ করছে হচ্ছে 75। আচ্ছা, উভয় বিষয়ে পাশ করলো হচ্ছে 75%। এখন আমাদের ইংরেজিতে পাশ করছে কত? ইংরেজিতে পাশ করছে 80। তাহলে শুধু ইংরেজিতে পাশ করছে কত? 75 আর 5 80। শুধু ইংরেজিতে পাশ করছে 80, উভয় বিষয়ে পাশ করছে 75। আর আমাদের পরবর্তী অংশে বলা আছে ম্যাথে পাশ করছে হচ্ছে 85%। তাহলে 75 আর 10
শুধু ম্যাথে পাস করছে 10। ওকে, এখন এটা আমরা একটা বক্সের মধ্যে নিয়ে যাই। আচ্ছা, এখন হিসাব করেন তো যে শুধু ইংরেজিতে পাস করছে 5%, টোটাল ইংরেজিতে পাস করছে 75, আর 5 80, আর এখানে শুধু ম্যাথে পাস করছে হচ্ছে 10। আমরা এই তিনটাই যোগ করব, 75 আর 5 হচ্ছে 80, 80 আর 10 হচ্ছে 90, তাহলে টোটাল 90, আর থাকে কত 10%। 10% যে জায়গাটা আছে এরা হচ্ছে ফেল, উভয় বিষয়ে ফেল। তাহলে এই 10% মানে উভয় বিষয়ে ফেল, তাহলে 10% আছে কতজন? 40 জন। 10% মানে হচ্ছে আমাদের কতজন? 40 জন। তাহলে 1% হচ্ছে কত? 10 দ্বারা ভাগ, আর 100%, মানে টোটাল স্টুডেন্ট সংখ্যা 10 সমান হচ্ছে 400। তো আমাদের ওই স্কুলের টোটাল স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 400। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 50 নম্বর প্রশ্ন। 50 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে ক একটি কাজ 25 দিনে করতে পারে, খ ক এর চাইতে 25% বেশি কর্মক্ষম, খ কাজটি কত দিনে করতে পারবে। ওকে, তো ক যদি একটা কাজ 25 দিনে করতে পারে, খ কত দিনে করতে পারবে? আর খ হচ্ছে ক এর চাইতে 25% বেশি কর্মক্ষম, মানে হচ্ছে যে ক এর যদি 125 দিন লাগে, তাহলে খ এর লাগবে 100 দিন। 25% বেশি সময় লাগবে ক এর। তাহলে আমরা একটু হিসাব করি, যেহেতু 25% বেশি, তাহলে ক এর যদি 125 দিন লাগে, খ এর লাগবে কত দিন? 100 দিন। কারণ কি, খ বেশি কর্মক্ষম। তো একজন মানুষ যদি বেশি কাজ করতে পারে, তাহলে তার দিন বেশি লাগবে না কম লাগবে? অবশ্যই তার কম দিন লাগবে, কারণ খ হচ্ছে ক এর চাইতে বেশি কর্মক্ষম। তো বেশি কর্মক্ষম হইলে কি, তার কম দিন লাগবে, আর কম কর্মক্ষম হইলে কি, তার বেশি দিন লাগবে। ওকে, তাহলে ও যদি একদিন হয় তাহলে কত হবে, ভাগ হয়ে যাবে। আর এখন হচ্ছে ও যদি 25 দিন লাগে, ক এর যদি 25 দিন লাগে, তাহলে খ এর কত দিন লাগবে? তাহলে 100 গুণন হচ্ছে 25 ডিভাইড বাই হচ্ছে 125, 5 25 125, 5 20 100 সমান হচ্ছে 20 দিন। তাহলে ওই কাজটি করতে খ এর 20 দিন সময় লাগবে। ধন্যবাদ।